বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অনেক তরুণকেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। নেই কোনো ক্ষোভ, আফসোস, প্রত্যাশা ভালো থাকবে প্রিয় বাংলাদেশ। 14 নম্বরের দিকে থেকে আইসা এলোপাতারি গুলি করছে। রগের ভিতর গুলি ঢুকছিল, এই জন্য পা কাটাই। বাবা মা বললো যে পাটা যদি না থাকে ছেলেটা তো থাকবে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর সাংবাদিক মাহমুদুর রহমানকে কারাগারে প্রেরণ, দ্রুতই মুক্তির আশা আইনজীবীর। যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। কুষ্টিয়ায় বেপরোয়া গতির মাইক্রোবাস চাপায় শিশুসহ প্রাণ ছড়ল 4 জনের, আরও একজন গুরুতর আহত, পালিয়েছে ঘাতক চালক। আমার বেটি পুরোই তো গেছে রে, আমার বেটি কি আর পাবো? আমার বেটি কোরআনের পাখি হয়ে গেছে রে। রাজনৈতিক প্রভাবে টেলিকম খাতের লাইসেন্স বাগিয়ে নেয় বিগত সরকারের প্রভাবশালীরা, বিপুল রাজস্ব বকেয়া রেখেই উধাও কোম্পানি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করতে প্রাণ দিয়েছে, আহত হয়েছে বহু তরুণ। কেউ কেউ আবার পঙ্গুত্ব বরণ করেছে। তবে এজন্য তাদের মনে বিন্দুমাত্র ক্ষোভ নেই, একটাই প্রত্যাশা, ভালো থাকুক প্রাণের বাংলাদেশ। সেই সব বীরদের কথা জানাবেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। বিজয় আনতে গিয়ে হারাতে হয়েছে আলী হাসানের ডান পা। সাতক্ষীরার 16 বছরের এই কিশোরের পায়ে গুলি লাগে 5 আগস্ট। বিজয় মিছিলেও হয় হামলা, চলে গুলি। সেদিনও শহীদ হন অনেকেই, আহত হয়েছে বহু মানুষ। পা রাখতে গেলে ক্যান্সারে চলে যেতে পারে এটা। বাবা মা বললো যে পাটা যদি না থাকে ছেলেটা তো থাকবে, কাটেন। অপারেশন হয়েছে 14 তারিখে, আর বুলেট 3টা বার করছিল, আর একটা আছে, কিন্তু ডক্টর বললো ওটা ছোট বুলেট, বার করতে গিয়ে যতটা ক্ষতি হবে রাখলে তার চেয়ে অনেক কম ক্ষতি হবে। গাজীপুরের এক ভাতের হোটেলে কাজ করত মোরসালিন। 5 আগস্ট দোকানে যাওয়ার সময় পুলিশের এলোপাথারি গুলি লাগে মোরসালিনের হাঁটুতে। 2 দিন ব্যথা বয়ে বেরিয়ে 7 আগস্ট কেটে ফেলতে হয় মোরসালিনের ডান হাঁটু। গুলি মারার পরে অজ্ঞান হয়েছিলাম। অজ্ঞান হওয়ার পরে পাম্পের লোক আমার লয়েছিল সদর হাসপাতালে। প্রথমে রগের ভিতর গুলি ঢুকছিল, এই জন্য পা কাটাই। 19 জুলাই গুলিতে আহত হন মোহাম্মদ শাহিন। 3 ইঞ্চির বুলেট লাগে তার বাম হাতে। অপারেশন করে গুলি বের করলেও হাত কতটা ঠিক হবে নেই নিশ্চয়তা। পুলিশ আইসা এলোপাতারি 14 নম্বরের দিকে থেকে আইসা এলোপাতারি গুলি করছে এবং আমার গায়েও লাগছে, এবং আরেকটা আমার ভাই ছিল লগে, ও ভাইয়ের গায়েও লাগছে। আমার হাড্ডি ভাঙ্গা, আমার মাংস ছিঁড়া আমার পেট দিয়ে বেরিয়ে গেছে। 20 তারিখে যায় বললে যে রাজাকারের বাচ্চা করে আর একটা গুলি করে মেরালা। এটা হলো ডিবি পুলিশ বলে, ঠিক আছে? যায় হসপিটাল থেকে যায় হসপিটালের ভিতরে এভাবে বলে। পঙ্গু হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসকদের প্রচেষ্টায় 8 শতাধিক রোগীর অধিকাংশই বাড়ি ফিরে গিয়েছেন। এখন চিকিৎসা নিচ্ছেন 66 জন। যারা এদেরকে পরবর্তী পুনর্বাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারবে, অকুপেশনাল থেরাপি বলেন, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি, মোবিলাইজিং এক্সারসাইজ, ইনস্ট্রুমেন্টাল থেরাপি, সেই জায়গাগুলোতে আমরা কথা বলেছি এবং তাদের কাছে আমরা এদেরকে পাঠাবো, এবং আমরা আশা করি ইন কোর্স অফ টাইম তারা একটা সক্ষম অবস্থা পৌঁছাতে পারবে। দেশের জন্য পঙ্গুত্ব বরণ করলেও আফসোস নেই তরুণদের। আশা, ভালো থাকুক প্রাণের বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপরে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, আদালতে জামিন আবেদন করা হয়নি, আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছেন মাহমুদুর রহমান।
আপিল করা হবে জানিয়ে আইনজীবীর আশা দ্রুতই মুক্ত হবেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদককে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে 2023 সালের 17 আগস্ট এই দণ্ডাদেশ দেন বিচারিক আদালত। 6 বছর দেশের বাইরে ছিলেন মাহমুদুর রহমান, আর শুক্রবার দেশে ফিরেই আজ আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন। সেটা একটা প্রহসনের মামলা, যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। তার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এর আগে সকাল 10:30 নাগাদ আদালতে হাজির হন সাংবাদিক মাহমুদুর রহমান। মৎস্য ভবন এলাকা থেকে তাকে অভ্যর্থনা দিয়ে আদালতে যান শুভাকাঙ্ক্ষীরাও। আর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে তিনি বললেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আত্মসমর্পণের সিদ্ধান্ত। মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার কারণেই প্রহসনের মামলা, এই লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে। সকালে সাবেক এমপিকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। এদিকে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শুনানি শেষে সাবেক আইজিপি 4 দিন আর সাবেক ওয়ার্ড কাউন্সিলরের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 3:30 নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব গাথা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও তিনি সাক্ষাৎ করেন। এছাড়া 40টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। আশা করা হচ্ছে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় 4 শিশু শিক্ষার্থী মারা গেছে, একজন আহত হয়েছে। সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, শ্যামলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। পরে পুকুরে উল্টে পড়ে ওই যানটি ঘটনাস্থলেই মারা যায় মিম নামের এক শিশু। আর হাসপাতালে প্রাণ হারায় তানজিলা, বিথি সহ আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাইক্রোবাসের গতি ছিল বেপরোয়া, ঘাতক চালককে আটক করা যায়নি। এদিকে দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। প্রাণ ছেড়ে পড়তে যায় আপুরে টেরে বলে উঠে আসে, আসান বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর দিয়েছে, যায় দেখতেছি কি আমার মেয়েরা ভ্যানের পর পড়ে পড়ে রয়েছে। আমার বেটিকে আর পাবো, আমার বেটি কোরআনের পাখি হয়ে গেছে রে। এরপর যে আমরা কুষ্টিয়ায় যাচ্ছি, আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছেন সেখানে। বাবু, আসলে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটলো, 4 শিশুর মরদেহ তো বাড়িতে আনা হয়েছে, তাদের জানাজা এবং দাফন কখন নাগাদ হবে জানাবেন? বৃষ্টি, কিছুক্ষণ আগেই আরও 3 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং ঠিক আমার এদিকে ডান পাশে রয়েছে 2 জনের বাড়ি এবং আমার বাম পাশেই একই পরিবারের একই মায়ের 2 সন্তান, 2 মেয়ে, এবং তারা 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। একজনের বয়স 13, একজনের বয়স 14 এবং আরও যে 2 জন রয়েছে তাদের বয়সও 11। এই 10 থেকে 14 এর মধ্যে বয়স ছিল। আসলে একেবারে পাশাপাশি
পাড়ি হওয়াতেই পুরো এলাকা, এটা খোকসা শিমুলিয়া মধ্যপাড়া এলাকা, এবং পুরো পাড়াটি এখন থমথমে। মরদেহ নিয়ে আসা হয়েছে এবং খাটিয়াগুলো নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরেই আসলে। এবং এই যে 4টা মরদেহ, 4 জনেরই একই সঙ্গে জানাজা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই মরদেহগুলো নিয়ে এসে খাটিয়া নিয়ে এসে প্রস্তুত করা হয়েছে এবং সেগুলোকে ধোয়ানোর প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারপরেই এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে একটি সময় নির্ধারণ এখনও করা হয়নি। সময় নির্ধারণ করে 4 জনেরই একই সঙ্গে জানাজা হয়ে এবং একই সঙ্গে দাফনের ব্যবস্থা করা হবে বলে পারিবারিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আরও একজন গুরুতর অবস্থায় আরেকজন শিক্ষার্থীকে হাসপাতালে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আমরা যা খবর পাচ্ছি সে এখন পর্যন্ত ভালো আছে। এই অবস্থার মধ্যে এই পরিবারগুলোর আসলে এখন সান্ত্বনার কোনো ভাষা নেই। পুরো নিস্তব্ধ এই 4টি পরিবার, 4টি মায়ের কান্না আসলে একেবারেই সহ্য করার বাইরে। এবং সহপাঠী যারা রয়েছে আসলে, এবং স্কুলের তাদের সহপাঠীরা আসছেন এখানে, বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে শিক্ষকরাও এসেছেন আসলে, এসে দেখছেন এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে এরকম একটি ঘটনায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আসলে কারোরই থাকে না। বৃষ্টি, ফিরে যাচ্ছে আপনার কাছে। শুনছিলাম আমরা বাবু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেলিকম খাতে একের পর এক লাইসেন্স হাতিয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা। নামে মাত্র বিনিয়োগ করে বিপুল মুনাফায় তারা থেমে যাননি। লোপাট করেছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব। পাওনা আদায় সোচ্চার থাকলেও রাজনৈতিক প্রভাবে বারবার ব্যর্থ হয়েছে বিটিআরসি। সংঘবদ্ধ চক্রের মদদে বিপুল পরিমাণে টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ সংস্থাটির কর্মকর্তাদের। আইএলটিটিএস পলিসির আওতায় পরিচালিত স্তরভিত্তিক টেলিকাঠামো ব্যবসায় দাপট ছিল পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাবশালীদের। গত 15 বছরে আইজিডব্লিউ, আইসিএক্স এবং আইআইজি অপারেটরের বেশিরভাগ লাইসেন্সই হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নামমাত্র বিনিয়োগের বিপরীতে বিপুল মুনাফা করার কৌশলেই আটকে থাকেনি তাদের নিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগী এই প্রতিষ্ঠানগুলো। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রেখেই কেউ কেউ প্রতিষ্ঠানও গুটিয়ে নিয়েছেন। পৃথিবীর কোথাও এই ধরনের ইকোসিস্টেম নাই। সো টেলিকম পৃথিবীর সব দেশেই প্রায় একই রকম, কম বেশি। বাট হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল। সব কিছুর মূলে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেখান থেকে আসলে এই ধরনের একটা লাইসেন্সিং রেজিম, যে অসংখ্য মানুষকে লাইসেন্স দেওয়া, প্রয়োজনীয় অতিরিক্ত লাইসেন্স দেওয়া, এবং তাদেরকে একটা দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। বিটিআরসির তথ্যে দেখা যায় 3 ক্যাটাগরির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গত এক যুগে সরকারের পাওনা প্রায় 1,500 কোটি টাকা। 6 আইজিডব্লিউ প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিয়েছে 900 কোটি টাকার বেশি। এর মধ্যে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আইজিডব্লিউ প্রতিষ্ঠান কাই টেলিকমের বকেয়ার পরিমাণ 126 কোটি টাকা। জাহাঙ্গীর কবির নানকের স্ত্রীকন্যার প্রতিষ্ঠান রাতুল টেলিকম রাজস্ব ফাঁকি দিয়েছে 130 কোটি টাকার বেশি। আর কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলের প্রতিষ্ঠান ভিশনটেল ফাঁকি দিয়েছে 235 কোটি টাকার বেশি। পাওনা আদায় নিয়ন্ত্রক সংস্থা সোচ্চার হলেও রাজনৈতিক প্রভাবে তা ব্যর্থ হয়েছে। আদালতের দ্বারস্থ হলেও এখনও উদ্ধার হয়নি সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব। 23টা প্রতিষ্ঠান আছে, ওখানে আমরা প্রায় 10 কোটি 29 লক্ষ টাকার মতো এখনও পাই। 12 সাল থেকে 15 সালের যে লেট ফি, সেটাতে আমরা পাচ্ছি ওখানে প্রায় 117 কোটি টাকার মতো। আর বন্ধ যে ইয়াগুলো আছে ওখানে আমরা পাচ্ছি প্রায় 921 কোটি টাকা, যেটার জন্য দুদকে মামলা হচ্ছে। আমাদের এটা কালেক্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সবসময় ব্যারিয়ারটা পেয়েছি। 4 মোবাইল অপারেটরের মধ্যে কল লেনদেনের জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স অপারেটর আছে 26টি। এসব প্রতিষ্ঠানের বকেয়া থাকা 238 কোটি টাকা আদায়ে গলদঘর্ম হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের প্রতিষ্ঠান MM কমিউনিকেশনস ফাঁকি দিয়েছে 53 কোটি টাকার বেশি। 32টি আইআইজি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির পাওনা 97 কোটি টাকা। ব্যবসা করার চাইতে যদি কিছুদিন টিকে থেকে সরকারের রাজস্ব যদি ফাঁকি দেওয়া যায়, তাহলে একটা বড় অঙ্কের টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া যায়। এবং বাস্তবে সেটাই ঘটেছে। এবং তারা যেহেতু রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন, বিটিআরসির পক্ষে তাদের কাছ থেকে আসলে এই টাকাগুলো আদায় করা হয়তো সম্ভব হয়নি, যে কারণে এই কোম্পানিগুলো এই কাজটা করেছে। প্রথমে তদন্ত হয়ে এটা রিপোর্ট দিল 24 সালের দিকে, আমাদের জানুয়ারি মাসের দিকে এটা রিপোর্ট আসলো, কিন্তু মাসের পর মাস এটা লুকানো ছিল। লুকানোর পিছনে কোনো না কোনো বিটিআরসির ব্যাকগ্রাউন্ডে কর্মকর্তা কর্মচারী আছে, এবং এটা A&O ডিভিশনের কাজ ছিল।
বকেয়া রাজস্ব পরিশোধে কিস্তি সুবিধা দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান তাতে আশানুরূপ সাড়া দেয়নি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি থেকে হয়েছেন মন্ত্রী, নাম তার সাধন চন্দ্র মজুমদার। তবে কপাল খুলতে শুরু হয় তার এমপি হওয়ার পর থেকেই। মন্ত্রী হয়ে যেন হাতে জাদুর কাঠি পান, গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। হলফনামায় উল্লেখ করেছেন তার সম্পদ বেড়েছে ৬,০০০%। আর এর জন্য কেউ তাকে প্রশ্নবিদ্ধ করেনি। এম এ আজিজ বিস্তারিত জানাবেন। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ থেকে প্রথমবার এমপি হন ২০০৮ সালে। পরে টানা ৩ বার সংসদে গেছেন নৌকার টিকিটে। ২০১৯ থেকে তাকে দেয়া হয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। এ পর্বে তিনি সাধন করেন অসাধ্য। ১৫ বছরে সম্পদ বেড়েছে ৬,৩৫০%। ২০০৮ সালে সম্পদ ছিল ১০,৪৩,০০০ টাকার, ২৪-এ দাঁড়ায় ১০,২৩,০০,০০০। হলফনামা পর্যালোচনায় দেখা যায় ২০০৮ সাল বাদে বাকি সময়ে কেবল নিজের নামে থাকা সম্পত্তির তথ্য দিয়েছেন সাবেক এই মন্ত্রী। মন্ত্রণালয়ে পরিবারতন্ত্র গড়ে তোলেন সাধন। ভাতিজা রাজেশ মজুমদারকে করেন সহকারী, বসতেন মন্ত্রণালয়ে। পিএস জামাত আবু নাসের বেগ, এপিএস নিজের ছোট মেয়ে তৃণা মজুমদার। পদায়ন বদলীয় বরাদ্দে অনিয়মের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। পরিবার ও মন্ত্রণালয় একাকার করে ২০০৮ সালে মাত্র ২.৫ লাখ টাকা থেকে ২০২৪ সালে সাধনের বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৩,৯৪,০০,০০০-এ। কেবল শেয়ার বাজারে আয় দেখিয়েছেন ৩.৫ কোটি টাকা। অভিযোগ আছে প্রকৃত আয় ও সম্পত্তির অতি সামান্যই উল্লেখ করেছেন হলফনামায়। প্রার্থীরা তাদের তথ্য দিচ্ছে, সেটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই হচ্ছে না। কাজে এটা একদম একটা অর্নামেন্টাল আইনি প্রভিশন, এটা কোনো মূল্য নাই। দুর্ভাগ্য হচ্ছে যে এই যে দুটো জিনিস, হলফনামায় দেওয়া তথ্য এবং ট্যাক্স রিটার্নে দেওয়া তথ্য, এটা কম্পেয়ার করার জন্যে কোনো মেকানিজম, কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেই। ডেফিনেটলি নির্বাচন কমিশন গতবারেরটা এবং 5 বছর পরেরটা মিলিয়ে দেখবে। 15 বছর তো অনেক পরের কথা। যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে যাচ্ছে। কারণ তারা তখন মনে করে আমরা তো ধরা ছোঁয়ার বাইরে, আমরা তো একমাত্র যারা আমাদের নমিনেশন দিয়েছে তাদের কাছে রেসপন্সিবল, তাদের কাছে অ্যাকাউন্টেবল। আমরা তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, কারণ জনগণ তো একবার এমপি হয়ে গেলে 5 বছর মধ্যে তাকে সরাতে পারছে না। চালের বাজারে সিন্ডিকেট, জলাশয় দখল সহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও সাধনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি গত 15 বছরে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এসব বলেছেন। গয়েশ্বর চন্দ্রের অভিযোগ, পূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে বিদায়ী সরকারের প্রেতাত্মারা। জানিয়েছেন তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছে, কোনো চক্রান্ত সফল হতে দেবে না বিএনপি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই এই আয়োজন ছিল। ডক্টর ইউনূস সহ যারা আছেন তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং যথাসম্ভব যত শীঘ্র গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু হবে। তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথাও বলেছেন তিনি। সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। আরও বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। কিছু ব্যক্তির পরিবর্তন হলেও সার্বিক সিস্টেমের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য তার। অধিকার আদায়ের সংগঠনগুলো আবারও আক্রান্ত হতে পারে বলে শঙ্কা জানান তিনি। বলেছেন, দেশ এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের অধীনে যাচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।
তথ্য কমিশনকে সংস্কার অবিলম্বে করতে হবে। এটার জন্য এককভাবে সরকার কর্তৃক তথ্য কমিশন নিয়োগ না দেওয়া হয়। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধি সহ বৃন্দ মিলে গণমাধ্যম সহ এবং অন্য অংশীজন সহ সবাইকে সম্পৃক্ত করে আইনটি সংস্কার করতে হবে। এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান। সকালে পল্টনে ক্র্যাবের ক্রীড়া উৎসবে যোগ দিয়ে এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। কারামুক্ত শিশু সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালেও তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার আরও জানিয়েছেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে চালানো অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অপরাধীও গ্রেফতার হয়েছে। নোয়াখালীতে হাত পা বেঁধে পিটিয়ে মারা হলো এক যুবককে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সদর উপজেলার পূর্ব চরমটুয়া এলাকার। শনিবার দুপুরে ইসমাইল মুহুরীর বাড়ি থেকে পাইপগান সহ 4 যুবককে আটক করে জনতা। গণপিটুনি দেওয়ার পর সোপর্দ করা হয় যৌথ বাহিনীর কাছে। তাদের মধ্যে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ নামের একজন মারা যায়, আর তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধে 9টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, আর পাশাপাশি হত্যার ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে। আজও শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে অন্য গার্মেন্টসগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে, উৎপাদন চলছে। শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা সকাল 8টার মধ্যে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য 11টি কারখানা বন্ধ রয়েছে, আর বাকি 6টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কিছু কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করছে এবং নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। গেল বৃহস্পতিবার পুলিশ সুপারের তত্ত্বাবধানে ত্রিপক্ষীয় বৈঠকের পর গাজীপুর শিল্পাঞ্চলের কর্মপরিবেশ উন্নতি হচ্ছে, তবে আজও 9টি কারখানা বন্ধ। এর মধ্যে লে অফ ঘোষণা করা হয়েছে 1টি গার্মেন্টসে, আর সাধারণ ছুটির আওতায় আছে 4টি। শ্রম আইনের 13/1 ধারায় 4টি কারখানা বন্ধ। আর শিল্প পুলিশ জানিয়েছে, 83% প্রতিষ্ঠানই আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে। অন্য কারখানাগুলোতেও শিগগিরই বেতন ভাতা পরিশোধ করা হবে। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সেনাবাহিনী এবং বিজিপির আরও 123 সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সকাল 11:30টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার BIWTA জেটি ঘাটে সব প্রক্রিয়া শেষে ফেরত পাঠানো হয়। এর আগে সকালে টেকনাফ থেকে সেখানে আনা হয় 123 জনকে। একটি জাহাজে করে নিজ দেশের পথে আছেন তারা। একইভাবে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। তাদের বরণ করতে জেটি ঘাটে ভিড় জমান স্বজনরা, এবং তাদের মধ্যে কয়েকজন সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে মিয়ানমারের জলসীমায় ঢুকে আটক হন, আর বাকিরা বিভিন্ন সময় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পর্যন্ত গেছে ওখানে, মানে পুলিশের ওদেরকে ধরে ফেলছে। জানার পরে 8-10 দিন পরে কথা হয়ে মা বাবারও নেওয়া হয় যাইবার সম্মানে, তার গিয়ারে 2 মাস পরে শুনলাম যে মিয়ানমার আটক হয়ে। জেনেট হলে তিস্তার পানি আরও বেড়েছে, এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে থাকলেও কাউনিয়া পয়েন্টে তা 33 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারি সহ 6 উপজেলার চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারীতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ডুবেছে। বহু পরিবার পানিবন্দী, বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।